সৌরবালা আর আমরা দুজন একসঙ্গে পাঠশালায় যেতাম। একসঙ্গে বউ বউও খেলতাম। ওদের বাড়িতে গেলে সৌরবালার মা আমাকে খুব আদর যত্ন করতেন। মাঝে মাঝে আমাদের দুজনকে একসাথে বসিয়ে বলতেন, আহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। তখন ছোট ছিলাম, কিন্তু কথাটার মানে বুঝতাম। আমার মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে সুরবালার উপর আমার যে একটা বিশেষ অধিকার আছে। সেই অধিকারের জোরেই আমি ওর উপর বেশ হম্বিতম্বি করতাম। ও খুব শান্তভাবে আমার সব হুকুম মানত, এমনকি আমার দেয়া শাস্তিও মেনে নিত। পাড়ার সবাই ওর রূপের প্রশংসা করত, কিন্তু আমার চোখে ওসবের কোনো দাম ছিল না। আমি শুধু জানতাম সুরবালা জন্মেছে আমার কথা শোনার জন্য, তাই ওকে অবহেলা করাটা যেন আমার অধিকার। আমার বাবা ছিলেন এক জমিদারের নায়েব। তার ইচ্ছে ছিল আমি বড় হয়ে জমিদারি সেরেস্তার কাজ করি, কিন্তু আমার ইচ্ছে ছিল আকাশ ছোঁয়া। পাড়ার নীলরতন কলকাতায় গিয়ে পড়াশোনা করে কালেক্টরের নাজির হয়েছে। আমি ভাবতাম আমি নাজির হতে না পারি, জজ আদালতের হেড ক্লার্ক তো হবই। নীলরতনের দেখা দেখি আমিও একদিন বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে গেলাম। পড়াশোনা চলতে লাগলো। তখন আমার মাথায় নতুন ভূত চাপলো, দেশের কাজ করতে হবে। ইটালির মার্সিনি বা গারিবার্ডি হওয়ার স্বপ্ন দেখতে লাগলাম। আমরা তখন দল বেঁধে চাঁদা তুলি, দেশের জন্য বড় বড় পুলি আওড়াই। নাজির বা সেরেস্তাদার হওয়ার বদলে আমি তখন বিপ্লবী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় বাবা আর সুরবালার বাবা মিলে ঠিক করলেন সুরবালার সঙ্গে আমার বিয়ে দেবেন। আমি তখন কলকাতায়, বয়স 18, সুরবালার বয়স তখন 11। আমি বাবাকে সাফ জানিয়ে দিলাম, পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না। আমি দেশের জন্য জীবন উৎসর্গ করব। কয়েক মাসের মধ্যেই খবর পেলাম রামলোচন বাবু নামের এক উকিলের সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে। আমি তখন দেশের কাজে ব্যস্ত, তাই এই খবরটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়েছিল। এন্ট্রান্স পাশ করার পরপরই বাবা মারা গেলেন। সংসারে মা আর 2 বোন। বিপ্লবী হওয়ার স্বপ্ন ছেড়ে আমাকে সংসারের হাল ধরতে হলো। অনেক চেষ্টায় নোয়াখালীর এক ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টার বা সহকারী শিক্ষকের চাকরি পেলাম। ভেবেছিলাম ছাত্রদের মানুষ করে দেশের কাজে লাগাবো, কিন্তু দেখলাম ছাত্ররা পরীক্ষার পড়া ছাড়া কিছুই বুঝতে চায় না, আর হেড মাস্টারও সিলেবাসের বাইরের কথা পছন্দ করে না। আমার সব উৎসাহ ধীরে ধীরে নিভে গেল। বুঝতে পারলাম আমি কোনো গাড়ি বাটি নই, নিতান্তই এক সাধারণ মাস্টার, যে সারাদিন খেটে সন্ধ্যায় পেট ভরে খেতে পেলেই খুশি থাকে। আমি যেখানে থাকতাম সেটা স্কুলেরই একটা বড় 8 চালা ঘর। পাশেই একটা বড় পুকুর, চারদিকে সুপারি আর নারিকেল গাছের জঙ্গল, নির্জন পরিবেশ। হঠাৎ জানতে পারলাম এখানকার সরকারি উকিল রামলোচন রায় আমার স্কুলের কাছেই থাকেন, আর তার স্ত্রী আর কেউ নয়, আমার সেই ছোটবেলার সুরবালা। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হলো, কিন্তু সুরবালার কথা আমি তুললাম না। তিনিও জানতেন কিনা সন্দেহ, তবে মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় গিয়েছি। তিনি তামাক টানতে টানতে দেশের দূর অবস্থা নিয়ে কথা বলছিলেন। হঠাৎ পাশের ঘর থেকে চুরির টুংটাং, কাপড়ের খসখস শব্দ আর পায়ের আওয়াজ পেলাম। আমি নিশ্চিত বুঝলাম জানালার ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল সেই ডাগর ডাগর চোখ, সেই সহজ সরল চাহনি। বুকের ভেতরটা হঠাৎ মুচড়ে উঠল। বাসায় ফিরে এলাম, কিন্তু মন আর শান্ত হয় না। বিবেকের সাথে যুদ্ধ চলতে লাগলো। মন বলল, তোর সেই সুরবালা আজ কোথায়? আমি বললাম,
আমি তো তাকে ছেড়েই দিয়েছি। মন উত্তর দিল, যাকে চাইলেই নিজের করে পেতে পারতে, আজ মাথা খুললেও তাকে দেখার অধিকারটুকু তোমার নেই। দেয়ালের ওপাশেই সে আছে, তবু সে কত দূর। আমি নিজেকে বোঝালাম, সুরবালা আমার কে? ভেতর থেকে উত্তর এলো, আজ সে কেউ নয়, কিন্তু সে তোমার কি না হতে পারত। সত্যি তো, সে আমার জীবনের সব সুখ দুঃখের সাথী হতে পারত। আর আজ সে রামলোচন বাবুর স্ত্রী। এই চিন্তাটা অন্যায়, পাপ, তবু মন থেকে তাড়াতে পারলাম না। রামলোচন বাবু একটা মোকদ্দমার কাজে শহরের বাইরে গেছেন। সুরবালা ঘরে একা, আমিও আমার স্কুল ঘরে একা। দিনটা ছিল সোমবার। সকাল থেকেই আকাশ মেঘলা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। বিকেল গড়াতেই শুরু হলো প্রলয়ঙ্কুরী ঝড়। অমাবস্যার রাত, তার ওপর ঘূর্ণিঝড়। রাত যত গভীর হলো, ঝড়ের বেগ ততই বাড়তে লাগলো। মনে হলো প্রকৃতি আজ সব ধ্বংস করে দেবে। আমার স্কুল ঘরটা বেশ মজবুত, কিন্তু সুরবালার ঘরটা অতটা শক্তপোক্ত নয়। আমি সারা রাত ছটফট করতে লাগলাম। একবার ভাবলাম ওকে ডেকে আনি, কিন্তু সাহসে কুলালো না। রাত তখন 1:30। হঠাৎ এক ভয়ানক শব্দ, বানের জল ধেয়ে আসছে, সমুদ্র যেন ফুঁসে উঠেছে। আমি আর ঘরে থাকতে পারলাম না। বের হয়ে সুরবালার বাড়ির দিকে ছুটলাম, কিন্তু পুকুর পাড়ে যেতেই দেখি জল হাঁটু সমান। কোনো রকমে পুকুরের উঁচু পাড়টায় উঠে দাঁড়ালাম। ঠিক সেই মুহূর্তেই উল্টো দিক থেকে আরেকজন মানুষও সেই পারে উঠে এলো। অন্ধকারের মধ্যেও আমার অন্তরাত্মা বুঝে নিল সে কে। সেও নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছিল। চারিদিকে শুধু জল আর জল, সব কিছু ডুবে গেছে। শুধু জলের উপর জেগে থাকা ছোট্ট একটা দ্বীপের মতো সেই পুকুর পাড়ে আমরা দুটি প্রাণী দাঁড়িয়ে আছি। আকাশে তারা নেই, পৃথিবীর সব আলো নিভে গেছে। প্রলয়ের এই অন্ধকারে আমরা কেউ কোনো কথা বললাম না, একটা কুশল বিনিময়ও না। শুধু পায়ের নিচে খেপা জলের গর্জন। আজ সমাজ, সংসার আমাদের এই উপস্থিতির কাছে একেবারেই অর্থহীন। আজ সুরবালা শুধুই আমার সেই ছোটবেলার সুরবালা। বহু যুগের ওপার থেকে ভেসে এসে আজ এই মহাপ্রলয়ের রাতে আমার পাশে এসে দাঁড়িয়েছে। যদি আর একটা ঢেউ আসে, তবে আমরা দুজনে একসঙ্গে এই পৃথিবী থেকে মুছে যাব। আমরা এক হয়ে যাব। মনে মনে ভাবলাম, সে ঢেউ নাই আসুক। সুরবালা তার স্বামীর সংসার নিয়ে সুখে থাকুক। কিন্তু এই এক রাতে মহাপ্রলয়ের কিনারায় দাঁড়িয়ে আমি যে অনন্ত আনন্দের স্বাদ পেয়েছি, তা আমার সারা জীবনের সঞ্চয়। রাত শেষ হয়ে এলো। ঝড় থামলো, জলও নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। আজ আমি নাজির হইনি, সেরেস্তাদার হইনি, গাড়িবাটিও হতে পারিনি। আমি সামান্য এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। কিন্তু আমার পুরো জীবনে মাত্র একবারের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল। আমার তুচ্ছ জীবনের একমাত্র সার্থকতা ওই এক রাত্রি।